আসসালামু আলাইকুম। রাইট ফ্রম ভার্বের চতুর্থ পর্বে সকলকে স্বাগতম। আজকে আমরা এক টেকনিকে রাইট ফ্রম ভার্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি রুলস শিখব। তো কথাটা বলে চলো শুরু করি। প্রথমেই আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার স্ট্রাকচার হলো হ্যাভ হ্যাজ প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন প্রশ্ন হলো হ্যাভ হ্যাজ প্লাস V3 কোথায় বসে? ইংরেজিতে অনেকগুলো ওয়ার্ড আছে যাদেরকে সেন্টেন্সে পেলেই হ্যাভ হ্যাজ প্লাস V3 আমরা বসাতে পারবো। এখন এই ওয়ার্ডগুলোকে সহজে মনে রাখার জন্য আমরা একটা শর্টকাট বা ট্রিক্স ব্যবহার করতে পারি। তা হলো এই যে জান রেলি, আমরা এই জান রেলি দুটো শব্দকে যদি একত্রে মনে রাখতে পারি এবং এই জানের যে থেকে জাস্ট এবং যে থেকে জাস্ট নাও আর এ থেকে অলরেডি, এন থেকে নেভার, একইভাবে রেলি এর আর থেকে রিসেন্টলি, ই থেকে ইভার, এল থেকে লেটলি এবং ওয়াই থেকে ইয়েট। দেখো আমরা জান রেলি দুটো শব্দ থেকেই অনেকগুলো আলাদা আলাদা শব্দ পাচ্ছি বা ওয়ার্ড পাচ্ছি। যে ওয়ার্ডগুলো আমরা আলাদাভাবে পাইলাম এই জার্নালি শব্দ থেকে, এই ওয়ার্ডগুলোর কোনো একটি যদি বাক্যের মধ্যে আমরা পাই তাহলে আর কোনো চিন্তা নেই, সরাসরি আমরা কি করব, এই স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সার লিখব। আমরা একটা এক্সাম্পল দেখি। এই যে উই জাস্ট এখানে রিচ দ্য কলেজ, দেখো তো এই যে আমি এই যে বাক্যটা বললাম এখন এই বাক্যের মধ্যে দেখো এই জার্নালির অন্তর্গত একটা ওয়ার্ড জাস্ট এখানে আছে। তা যেহেতু জাস্ট এখানে আছে তাহলে আমরা অ্যান্সারে কি করব, অবশ্যই এ স্ট্রাকচার বসাবো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে দিলেই আমার অ্যান্সার শেষ। তাহলে এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে হ্যাভ হ্যাজের মধ্যে আমরা কখন কোনটা ব্যবহার করব। এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। যদি সেন্টেন্সের অন্তর্গত সাবজেক্টটা প্লুরাল নাম্বার হয় বা বহুবচন হয় সেক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। আর যদি সাবজেক্টটা কি হয় সিঙ্গুলার নাম্বার অথবা এক বচন হয় সেক্ষেত্রে আমরা কি হ্যাজ বসাবো। তো এখানে সাবজেক্ট কি প্লুরাল নাম্বার, উই আছে যেহেতু, তাহলে আমরা এই কারণে হ্যাভ নিতে পারবো। এই যে আমি হ্যাভ নিলাম। আর আরেকটা ব্যাপার হলো রিচের V3 ফর্ম কি সেটা আমরা বসাবো, সেটা হলো রিস্ট। ওকে, এবং এটাই আমার কিন্তু এখানকার অ্যান্সার। এবারে পরের উদাহরণ দেখি, শি রিসেন্টলি জয়েন এ নিউ স্কুল, এবং এখানেও দেখো রিসেন্টলি আছে যা এই যে রেলি এর অন্তর্গত একটা ওয়ার্ড। তাহলে এখানেও আমরা কি করব, এই যে এই স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সার বসাবো এবং এখানে এই যে হ্যাজ বসাতে হবে। কেন? কারণ সাবজেক্ট আমার এখানে কি ছিল, সিঙ্গুলার নাম্বার ছিল, এই কারণে আমরা এখানে হ্যাজ নেব। এই যে হ্যাজ আমি নিলাম এবং এখানে জয়েনের পাস্ট পার্টিসিপল নেব, যেটা কি সেটা হলো জয়েন্ট, এবং এটাই আমার কি অ্যান্সার। এবারে 2 নম্বর রুলস হলো প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট প্লাস হোয়েন বা আফটার। তার মানে ওই হোয়েন বা আফটারের পূর্বে যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট পাই তাহলে হোয়েন বা আফটারের পরে যে ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান থাকবে সেখানে চোখ বন্ধ করে আমরা এই স্ট্রাকচারে অ্যান্সারটা নিয়ে আসবো। একটা এক্সাম্পল দেখি, এখানে দেখো দে উইল ইন্টার দ্য ক্লাসরুম, এই যে এরপরে হোয়েন আছে। তো দেখো তো হোয়েনের পূর্বে এই বাক্যটা কোন টেন্সে আছে, যেহেতু এটা কি উইল যুক্ত। তোমরা জানো যে কোনো সেন্টেন্স উইল বা শ্যাল যুক্ত হলে সেটা কি হয়, নিঃসন্দেহে ফিউচার ইনডিফিনিট হয়। তা যেহেতু হোয়েনের পূর্বের এই বাক্যটা কি ফিউচার ইনডিফিনিট আছে, তাহলে চোখ বন্ধ করে এই যে হোয়েনের পরের যে ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্ক এখানে অবশ্যই কি এই স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সার হবে। তাহলে আমরা এখানে এই যে দে আমার কি প্লুরাল সাবজেক্ট ছিল না, যেহেতু প্লুরাল সাবজেক্ট তার মানে আমি হ্যাভ হ্যাজের মধ্যে কি হ্যাভকে নিতে পারবো, এই কারণে আমি এখানে হ্যাভ নেব। এবং এরপরে আরেকটা ব্যাপার সেটা হলো সিং, সিং এর কি পাস্ট পার্টিসিপল হবে, তো সিং এর পাস্ট পার্টিসিপল কি সেটা হলো সাং, আমি এখানে এটাই লিখলাম এবং এটাই কি আমার অ্যান্সার। এর পরের বাক্য দেখি, ইউ রিটার্ন মি দ্য বুক আফটার ইউ ফিনিশ রিডিং ইট। দেখো তো এই যে আফটার আছে, তাহলে আফটারের পূর্বের এই টেন্সটা কোন টেন্সে আছে বা বাক্যটা কোন টেন্সে আছে, ইউ রিটার্ন মি দ্য বুক, এটা আছে কি প্রেজেন্ট ইনডিফিনিটে। যেহেতু আফটারের পূর্বে এই বাক্যটা কি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে তাহলে আমরা আফটারের পরে যে ব্ল্যাঙ্ক সেখানে আমরা কি এই স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সার লিখতে পারবো। তো এখানে ইউ প্লুরাল সাবজেক্ট তোমরা জানো এবং এ কারণে এখানে হ্যাভ হবে। আর তারপরে এখানে ফিনিশের V3 ফর্ম কি হবে, ফিনিশড। এই যে আমি ফিনিশড লিখলাম এবং এটাই কি আমার অ্যান্সার। পাস্ট পারফেক্ট টেন্স যার স্ট্রাকচার হলো হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন প্রশ্ন হলো হ্যাড প্লাস V3 কোথায় আমরা বসাবো। এটাকে সহজে মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স ব্যবহার করতে পারি, আর তা হলো তোমরা জানো যে আফটার মানে পরে এবং বিফোর মানে পূর্বে। আর ট্রিক্সটা এটাই যে আফটারের পরে এবং বিফোরের পূর্বে আমরা পাস্ট পারফেক্ট দ্যাট মিন্স হ্যাড প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, এবং এক্ষেত্রে অপর যে অংশটা তার সবসময় পাস্ট ইনডিফিনিট হবে। তো একটা উদাহরণ দেখি, দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম। এখানে দেখো বিফোরের পূর্বে গ্যাপ আছে। তো আমি ট্রিক্সে বলছিলাম যে বিফোর শব্দের অর্থ পূর্বে এবং বিফোরের পূর্বেই পাস্ট পারফেক্ট হয়। তাহলে যেহেতু বিফোরের পূর্বে এখানে গ্যাপ আছে তার মানে এখানে আমি পাস্ট পারফেক্ট বসাবো। তো পাস্ট পারফেক্ট মানে কি, আমি বললাম যে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইলেই কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে আমরা এখন এখানে এটা বসাবো। তাহলে আমি কি নিব, এই যে হ্যাড নিব
এবং এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল বলতে এই যে ডাই আছে, তো ডাই এর পাস্ট পার্টিসিপল কি ডাইড, এবং এটাই আমার কিন্তু অ্যান্সার। এর পরের উদাহরণটা দেখো, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কাম। এখানে দেখো আফটারের পরে আমাদের শূন্যস্থান দেয়া আছে। তো আমি ট্রিক্সে বলছিলাম যে আফটার মানে পরে, এবং আফটারের পরেই পাস্ট পারফেক্ট হয়। তা যেহেতু আফটারের পরে আমার এখানে কি গ্যাপ আছে, তার মানে এখানে পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাড প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে আমি এই কারণেই হ্যাড নেব, এবং কামের পাস্ট পার্টিসিপল কি, সেটা কামই কিন্তু, এই কারণে এখানে হ্যাড কাম হবে, এবং এটাই আমার কি অ্যান্সার। এবারে 4 নম্বর উৎসে আসি, পাস্ট ইনডিফিনিট প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট। তার মানে হলো সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট পাই, তাহলে চোখ বন্ধ করে পরে পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ এই যে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আমরা একটা উদাহরণ দেখি, এখানে দেখো সাম ডেজ পাস্ট সিন্স হিজ ফাদার গ্যাপ তারপরে ডাই। এখানে দেখো যে সিন্সের পূর্বে যে বাক্যটা, এই যে সিন্সের পূর্বে যে বাক্যটা সাম ডেজ পাস্ট, তার মানে এটা কি পাস্ট ইনডিফিনিটে আছে না? তো যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে সিন্সের পরের অংশ কি হবে, পাস্ট পারফেক্ট হবে। দ্যাট মিন্স হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইলে কিন্তু অ্যান্সার শেষ। তাহলে আমি এখানে এই কারণেই হ্যাড নেব, এই যে হ্যাড আমি এখানে নিলাম, এবং কি ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ডাই এর কি পাস্ট পার্টিসিপল বলতে এই যে ডাইট, এবং এটাই আমার কি অ্যান্সার। তো আমরা এটা একটু মিশাই দিই এবং 5 নম্বর উৎসটা উঠাই। এবারে আসি ফিউচার পারফেক্ট টেন্স, যার স্ট্রাকচার হলো উইল হ্যাভ, শ্যাল হ্যাভ প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন প্রশ্ন হলো এই স্ট্রাকচারটা আমরা কোথায় বসাবো? তো কোনো বাক্যে যদি আমরা বাই দিস টাইম অথবা বাই প্লাস টাইম বা টাইম রিলেটেড যে কোনো ওয়ার্ড হতে পারে, মর্নিং, সানডে, জুলাই অথবা যে কোনো সাল পাই, তাহলে চোখ বন্ধ করে এই স্ট্রাকচারে অ্যান্সার নিয়ে আসবো, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স করে দেবো, এবং এটাই আমার কি অ্যান্সার। আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে দেখো আই ফিনিশ দ্য বুক বাই জুন, একটা সাল দেওয়া আছে। তো দেখো তো ব্যাপারটা, এই যে বাই এর পরে একটা টাইম দেওয়া আছে না, যেটা আমি এক্সাম্পলে এই যে রুলসে বলছিলাম যে বাই এর পরে যে কোনো টাইম রিলেটেড একটা ওয়ার্ড যদি আমরা পাই, তাহলে চোখ বন্ধ করে এখানে কি করব, এই স্ট্রাকচারে আনসার লিখবো। তাহলে সেই হিসাবে আমরা এখানে উইল হ্যাভ নিতে পারি। তাহলে এই যে আমি এখানে উইল হ্যাভ নিলাম, এবং এরপরে V3 নিব। তো এখানে আমার V3 অর্থাৎ ফিনিশ আছে, তাহলে ফিনিশের V3 কি তোমরা জানো যে ফিনিশড, এবং আমি যেখানে ফিনিশ লিখলাম, এবং এটাই আমার কি অ্যান্সার। এবং পরের বাক্যটা দেখো, দে গ্যাপের পরে রিচ বাই আফটারনুন। দেখো এখানেও দেখো এই যে বাই আছে, এবং বাইয়ের পরে টাইম রিলেটেড একটা ওয়ার্ড আছে। তো যেহেতু বাইয়ের পরে টাইম রিলেটেড একটা ওয়ার্ড আছে, তার মানে এখানেও আমরা ফিউচার পারফেক্ট টেন্স, দ্যাট মিন্স এই স্ট্রাকচারের আনসারটা লিখতে পারি। তাহলে এক্ষেত্রেও আমরা উইল হ্যাভ লিখতে পারবো। এই যে আমি উইল হ্যাভ নিলাম, এবং এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেবো। তো রিচ আছে, এর পাস্ট পার্টিসিপল আমি এখানে করে দিলাম রিচড, এবং এটাই আমার কি অ্যান্সার।